বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2026। আমরা আজকে আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের 8 নম্বর প্রশ্নটা পড়বো। সবাই দেখেন 8 নম্বর প্রশ্নে কি আছে। দণ্ডবিধির ধারা 191 এবং 192 এর আলোকে মিথ্যা সাক্ষ্য দান, গিভিং ফলস এভিডেন্স, এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা অপরাধ সমূহের উপাদান কি কি। বলছে যে মিথ্যা সাক্ষ্য দান আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন এই দুইটা অপরাধের উপাদান কি কি। পেনাল কোড 1860 এর বিধান অনুসারে মুদ্রা জালকরণ, কাউন্টারফিটিং কয়েন এবং সরকারি স্ট্যাম্প জালকরণ, কাউন্টারফিটিং গভর্নমেন্ট কয়েন অপরাধসমূহের মধ্যে পার্থক্য নিরূপণ করুন। সো এখন প্রথম যে অংশ দেখেন, প্রথম অংশ আছে হচ্ছে যে মিথ্যা সাক্ষ্য দান এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের উপাদান আসছে না। এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা কম। উপাদান কি এই ধরনের আসে না। এখন এখান থেকে যদি প্রশ্ন আসে, দুই ধরনের প্রশ্ন আসতে পারে। এক হলো পার্থক্য, সর্বশেষ লিখিত পরীক্ষায় আসছে মিথ্যা সাক্ষ্য দান আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের মধ্যে পার্থক্য। এই পার্থক্যের মার্ক কখনো 5 হইতে পারে, গতবার আসছে 2.5, মানে প্রতিটা পার্থক্য লিখতে হবে 2.5। বুঝতে পারছেন? এরকম 4টা পার্থক্য লিখছে 2.5 করে। তো লেখা কিন্তু একই, 5 মার্ক হইলেও পার্থক্য যতটুকু লিখতেন 2.5 মার্ক হয়েছে তাও কিন্তু অতটুকুই লিখতে হবে, নাহলে কিন্তু ওই জিনিসটা পরিপূর্ণ হয় না। তো তাহলে আমরা প্রথমে দেখি আসেন যে মিথ্যা সাক্ষ্য দান এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন আসলে কাকে বলে। তো তার আগে আমরা একটু এখানে ভূমিকা পড়ি। দেখেন ভূমিকা, যখন কোনো ব্যক্তি কোনো আন্ডারলাইন করবেন বিচার কার্যক্রমে, আচ্ছা এটা পড়ার আগে আমি একটু ধারণা দিই যে মিথ্যা সাক্ষ্য দান কি আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন কি। দেখেন একটা মামলা, যারা কোর্টে গেছেন বা যান নাই সবার জন্য বলি, যারা কোর্টে গেছেন তারা ভালো বুঝবেন যে কোর্টে যখন আমলি আদালত হয়, আমলি আদালতে মামলা দায়ের করে, তারপরে জামিন শুনানি হয়, হাজিরা দেয়, রিমান্ড শুনানি হয়, অনেক কথাই হয়। ওই জায়গায় আমলি আদালতেও বাদী পক্ষের কথা শুনে, আবার যে আসামি তার কথাও শুনে। তো এই আমলি আদালতে যে কথাগুলো বলতেছে এইগুলা কিন্তু সাক্ষ্য না। একটা দেওয়ানি মামলা এবং ফৌজদারি মামলায় সাক্ষ্য হয় কখন? দেওয়ানি মামলা হয় ইস্যু গঠনের পরে, আর ফৌজদারি মামলা হয় চার্জ গঠনের পরে। অর্থাৎ একটা মামলায় বিচার শুরু হয় চার্জ গঠনের পরে। ফৌজদারি মামলা চার্জ মানে কি, ওই জায়গায় আদালতে জিজ্ঞাসা করে যে আপনার বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ। সে বলে, যদি বলে আমি দোষী, তাহলে তার সাথে সাথে সাজা দিতে পারে। ফৌজদারিতে আমরা পড়ে আসছি। আর যদি বলে আমি নির্দোষ, তাহলে তার বিরুদ্ধে চার্জ গঠন করে সে তার সাক্ষী, বাদী পক্ষ তার সাক্ষীদের হাজির করে এবং সাক্ষীদের শপথ বাক্য পাঠ করা হয় যে যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। তখন বাদী পক্ষের আইনজীবী সাক্ষীদের জিজ্ঞাসা করে যে কি কি দেখছো, কি কি হয়েছে বলো আমাদের। এটার বলা হলো জবানবন্দি। এই সময় এই যে সাক্ষ্য গ্রহণ করতেছে, এই সময় যদি সে মিথ্যা বলে, সে বলতেছে যে আরিফ সাহেব হোসেন মোল্লারে আহত করছে, বাট অ্যাকচুয়ালি আরিফ সাহেব হোসেন মোল্লারে আহত করে নাই, সে জেনে শুনে কি বলতেছে, মিথ্যা কথা বলতেছে। কোথায়? বিচারিক কার্যক্রমে। তাহলে এটাকেই বলে মিথ্যা সাক্ষ্য দান। কিন্তু আপনি যদি জামিন শুনানির সময় বলেন, ফাইলিং এর সময় বলেন, মানে মামলা দায়ের করতেছেন, ওইটা কিন্তু মিথ্যা সাক্ষ্য দান না। মিথ্যা সাক্ষ্য দান হলো যখন একটা মামলা কি গঠন হয়েছে, চার্জ গঠন হয়েছে, আপনি যখন সাক্ষ্য দিচ্ছেন ওই মুহূর্তে যা আপনি জানেন সত্য না বা আপনি জানেন মিথ্যা যদি বলেন, তাহলে এটাকে বলে কি মিথ্যা সাক্ষ্য দান। তাহলে মিথ্যা কথা অবশ্যই বলতে হবে কখন? বিচারিক কার্যক্রমে, অথবা বিচারিক কার্যক্রম ছাড়া অন্য কখনো বলতে পারে কোনো কর্মকর্তার সামনে, ধরেন সালিসি কার্যক্রমে। সালিসি কার্যক্রম আমরা দেওয়ানি কার্যবিধিতে পড়ছি 89B আরবিট্রেশন, আপনাদের মনে থাকার কথা যে দেওয়ানি মামলায় আপনার এডিআর এর দুইটা পদ্ধতি আছে, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশনের দুইটা পদ্ধতি আছে, একটা হলো মেডিয়েশন আর একটা হলো আরবিট্রেশন। মেডিয়েশন হলো মধ্যস্থতা, আরবিট্রেশন হচ্ছে সালিশ, কোর্টের বাইরে গিয়ে। তো কোর্টের বাইরে গিয়ে সালিসি কার্যক্রমে যদি কেউ ওই সাক্ষ্য দেওয়ার সময় যদি কেউ মিথ্যা কথা বলে, এটাও মিথ্যা সাক্ষ্য দান। সো মিথ্যা সাক্ষ্য দান তাহলে কোথায় হতে পারে? বিচারিক কার্যক্রমে হতে পারে, আবার কোথায়? আদালতের বাইরেও, মানে ওই সালিসি কার্যক্রমেও হতে পারে। এটা হলো মিথ্যা সাক্ষ্য দান, সহজ কথা। এবার আসেন মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, ফেব্রিকেটিং ফলস এভিডেন্স কি? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন হলো যে আপনি কোনো ঘটনা ঘটাইছেন, কোনো দলিল প্রস্তুত করছেন, কোনো কিছু লিখে রাখছেন। একজন দোকানদার আরিফ সাহেব ওখান থেকে বাকিতে বাজার করছে 5,000 টাকার, দোকানদার আরো 3,000 নানা কিছু করে লিখে রাখছে যে আরিফ সাহেব 5,000 টাকার সাথে উনি বিভিন্ন জায়গা বাড়ায় আরো 3,000
বাড়াইছে, এই যে যেটা করছে এটা হলো মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। বুঝতে পারছেন? আমি আরিফ সাহেবের মোবাইল, আরিফ সাহেব ওয়াশরুমে গেছে, আরিফ সাহেবের মোবাইল রতিন সাহেবের যে হ্যান্ডব্যাগ আছে ব্যাগের ভিতরে ঢুকাই রাখছি। আরিফ সাহেব এসে মোবাইল কোথাও পাইতেছে না, তখন সকলের ব্যাগ সার্চ করলো, রতিন সাহেবের ব্যাগে পাইছে। তাহলে এই জায়গায় আমি কাজটা করছি, সো আমি এই জায়গায় কি করছি? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। তাহলে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন এটা দলিলের মাধ্যমে হতে পারে, মানে কোনো কিছু লেখার মাধ্যমে হতে পারে, যে খাতায় লিখছে, অথবা কোনো ঘটনা ঘটানোর মাধ্যমেও হতে পারে। বাংলা সিনেমায় মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন সবচেয়ে বেশি হয়। ওই যে বাড়িতে বেড়াতে গেছে বা কাজ করে, তার ব্যাগের ভিতরে সোনার চেন বা টাকা কতগুলো রেখে দিছে, পরে মালিক খুঁজতেছে যে আমার সোনার চেন কই গেল কই গেল, সবার ব্যাগ সার্চ করছে, দেখে কি যে ওর ব্যাগের ভিতরে সোনার চেন। তাহলে এই জায়গা এই ঘটনাটা যে ঘটাইছে এটা হলো কি? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। তো এই হলো মিথ্যা সাক্ষ্য দান আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। তা মিথ্যা সাক্ষ্য দানটা সংজ্ঞা দিছে 191 ধারায়, আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের সংজ্ঞা দিছে কত ধারায়? 192 ধারায়। তো এবার একটু ভূমিকা পড়ি, দেখেন। যখন কোনো ব্যক্তি কোনো বিচারিক কার্যক্রমে বা অন্য কোনো কার্যক্রমে এমন কোনো সাক্ষ্য প্রদান করে যা সে মিথ্যা বলে জানে, দেখছেন, যা সে মিথ্যা বলে জানে বা যা সত্য নয় বলে সে জানে, তখন উক্ত ব্যক্তি কর্তৃক উক্ত সাক্ষ্য প্রদান করাকে মিথ্যা সাক্ষ্য দান বলে। অপরদিকে যখন কোনো ব্যক্তি কোনো ঘটনা ঘটায় বা কারো ক্ষতি করার জন্য মিথ্যা কোনো দলিল প্রস্তুত করে, তবে তাকে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বলে। যেমন দণ্ডবিধি 1860-এর 191 ধারায় মিথ্যা সাক্ষ্য দান এবং 192 ধারায় মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের সংজ্ঞা দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? তো আমরা এবার সরাসরি চলে আসি মিথ্যা সাক্ষ্য দান বা গিভিং ফলস এভিডেন্স। এর ইংরেজি টার্মটা মনে রাখবেন, পরীক্ষায় ইংরেজি টার্ম না লিখলেও সমস্যা নাই, এটা ইংরেজি টার্ম লিখতে গিয়ে এবার ভুল বানান লেখা যাবে না, আপনি শুধু মিথ্যা সাক্ষ্য দানই লিখেন। ইংরেজি টার্মটা মনে রাখবেন এই কারণে, বাংলায় প্রশ্নের সময় অনেক সময় ঘোরাই পেঁচাই ইংরেজি গিভিং ফলস এভিডেন্সি, কিন্তু বাংলায় মিথ্যা সাক্ষ্য দানে দেখা গেল উনি আরেকটা প্রতিশব্দ বানাইছে। গতবার এই যে আপনার মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের ইংরেজি আছে ফেব্রিকেটিং ফলস এভিডেন্স, ওই জায়গায় আমরা পড়ে গেছি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, ওই জায়গায় লিখছে মিথ্যা সাক্ষ্য তৈরি, মিথ্যা সাক্ষ্য তৈরি। এখন বাংলা ইংরেজি পার্টে যদি যান, ওই জায়গায় দেখবেন যে ফেব্রিকেটিং ফলস এভিডেন্স শব্দটাই আছে, কিন্তু এই জায়গায় আছে মিথ্যা সাক্ষ্য তৈরি। এখন আপনি তো পড়ে গেছেন মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, হঠাৎ পরীক্ষার হলে তো মাথায় এমনি গরম থাকে, তাহলে মনে হইতে পারে মিথ্যা সাক্ষ্য তৈরি আবার কি, এটা আবার কি জিনিস। তো বাংলায় অনেক সময় আপনারা কনফিউজ করার চেষ্টা করে। ধরেন একবার প্রশ্ন আসছে যে কোন অপরাধ বিচারার্থে ম্যাজিস্ট্রেট বিচারার্থে গ্রহণ কিভাবে করে, বিচারার্থে গ্রহণ। তো সবাই বিচারার্থে ম্যাজিস্ট্রেট বিচারার্থে গ্রহণ আসছে, সবাই লিখে আসছে ওই যে 241 থেকে 250, বাট ওই জায়গা বিচারার্থে গ্রহণের ইংরেজি হলো টেকিং কগনিজেন্স, মানে আমলে নাই কিভাবে। ইংরেজি টেকিং কগনিজেন্স, ইংরেজি চেঞ্জ করে না, কিন্তু বাংলায় নাই আমলে নেওয়া, বাংলায় নাই বিচারার্থে গ্রহণ। বুঝতে পারছেন? তাহলে এজন্য আমার এই বেসিক ইংরেজি প্রতিশব্দগুলো জানতে হবে, যে মিথ্যা সাক্ষ্য দানের ইংরেজি কি। দণ্ডবিধির 191 ধারায় মিথ্যা সাক্ষ্য দানের সংজ্ঞা দেওয়া হয়েছে। মিথ্যা সাক্ষ্য দানকে ইংলিশ আইনে আন্ডারলাইন করবেন, পারজুরি বলে। কি বলে? পারজুরি। যদি বলেন স্যার ইংলিশ আইন আর ইংরেজি কি, ইংরেজি হলো সরাসরি আক্ষরিক অর্থ, মিথ্যা সাক্ষ্য দানের আক্ষরিক ইংরেজি হচ্ছে গিভিং ফলস এভিডেন্স। আর এই গিভিং ফলস এভিডেন্স এর ইংলিশ আইনের একটা নাম আছে, সেই নামটা হলো কি? পারজুরি। ধরেন আমরা ডিমের আক্ষরিক ইংরেজি কি? এগ। এখন এই ডিম রে কোথাও কোথাও লোকালি কি বলে? বয়জা, বয়জা বলে, আন্ডে বলে নাকি। তাহলে এটা হলো ইংলিশ আইনে মিথ্যা সাক্ষ্য দান রে বলে কি? পারজুরি, এরকম বিষয়টা। যার অর্থ হলো মিথ্যা হলফ, আন্ডারলাইন করেন, মিথ্যা হলফ বা শপথ ভঙ্গ বা স্বেচ্ছায় মিথ্যা বিবৃতি দেওয়া। দণ্ডবিধির 191 ধারা অনুসারে যে ব্যক্তি সত্য কথনের জন্য হলফ বা আইনের প্রকাশ্য বিধান বলে বাধ্য হয়ে এমন কোন বিবৃতি দান করে যা মিথ্যা বা সে মিথ্যা বলে জানে, সেই ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দান করেছে বলে গণ্য হবে। সুতরাং কোন ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দান করেছে বলে গণ্য হবে যদি সে শপথ বা আইনের প্রকাশ্য বিধান বলে সত্য বলতে বা ঘোষণা করতে কি হয়? বাধ্য হয়। অবশ্যই মিথ্যা সাক্ষ্য দানটা তখনই হয় যখন অলরেডি আপনাদের শপথ বাক্য পাঠ করেছে। শপথ বাক্য পাঠ মানে কি? ওই যে যা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না, সে এমন বাধ্য হয়ে এমন কোন বিবৃতি দান করে যেটা মিথ্যা, যেটাকে সে মিথ্যা বলে জানে এবং বিশ্বাস করে, যেটা যে সত্য না তা সে বিশ্বাস করে। কি ফেরদৌস?
ভুলে গেছেন? আচ্ছা আসছেন যেহেতু বসেন। উদাহরণ দেখেন, আজকে তো প্রিলির পড়া নাই। উদাহরণ দেখেন, দিলীপ কোর্টে হলফপূর্বক সাক্ষ্য প্রদান করে যে, দেখেন দিলীপ বলতেছে, দিলীপ কোর্টে হলফপূর্বক সাক্ষ্য প্রদান করে যে রুবেল বদরুলকে হত্যা করেছে। দিলীপ বলতেছে যে রুবেল হত্যা করছে কারে? বদরুলরে, যদিও সে এ বিষয়ে কিছুই জানে না। এক্ষেত্রে দিলীপ কি দান করেছে? বুঝছেন? তাহলে সে জানে না যে সে এটা করছে, বাট তারপরেও এসে আদালতে বলতেছে, তাহলে এই জায়গায় সে যেটা করেছে সেটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দান। জি হ্যাঁ, দিলীপ পাস করছে, দুই দিলীপই পাস করছে, বদরুল্লাহ পাস করছে। জি আসেন আমরা চলে আসি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন, ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। পড়ায় মনোযোগ দিয়ে আসেন। ফেব্রিকেটিং ফলস এভিডেন্স, দণ্ডবিধির আন্ডারলাইন করবেন 192 ধারায় মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের সংজ্ঞা দেওয়া হয়েছে। তাহলে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের সংজ্ঞা দিচ্ছে কত? 192। 192 ধারা অনুযায়ী কোন ব্যক্তি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছে বলে গণ্য হবে। বিশ্বজিৎ ওঝা ওনাকে ঠেলা দেন। দেখেন 192 ধারা অনুযায়ী কোন ব্যক্তি মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছে বলে গণ্য হবে যদি সে কোনো ব্যক্তিকে বিভ্রান্ত করতে এমন কোন আন্ডারলাইন করবেন, এমন কোন ঘটনা ঘটায়। দেখছেন কি ঘটায়? ঘটনা ঘটায়, বা এমন কোন দলিল বা এমন কোন নথি তৈরি করে যা মিথ্যা এবং যা বিচারিক কার্যক্রম বা সরকারি কর্মকর্তা বা সালিসকারীর নিকট সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাহলে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের ক্ষেত্রে হয় ঘটনা ঘটাবেন, নাইলে কি কোন দলিল বা নথি তৈরি করবেন যা অ্যাকচুয়ালি কি মিথ্যা এবং যেটা কোথাও ব্যবহার করা যেতে পারে। উপাদান দেখেন, নিম্নলিখিত উপাদান বিদ্যমান থাকলেই তা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বলে গণ্য হবে। যথা কোনো ঘটনা ঘটানো বা কোনো দলিল বা নথি তৈরি করা যা মিথ্যা বা বানোয়াট, এমন ঘটনা বা মিথ্যা দলিল বিচারিক কার্যক্রম বা অন্যান্য ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা, কোনো ব্যক্তি মিথ্যা বিবরণী অবস্থা বা দলিল উপস্থাপন করতে বাধ্য হতে পারে এমনটা জেনেই এই ধরনের কাজ করা। তো আমরা উদাহরণ যদি পড়ি, উদাহরণটা এগুলো মুখস্থ করার কিছু নাই, এমনি মনে থাকার কথা। দেখেন, ক খয়ের পকেটে গয়ের একটি গহনা রাখে এই উদ্দেশ্যে যাতে খ চোর সাব্যস্ত হয়। ক রাখছে খয়ের পকেটে, কার গহনা? গয়ের, যাতে খ চোর সাব্যস্ত হয়। এক্ষেত্রে ক কি করেছে? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছে বলে গণ্য হবে। জি জান, উদাহরণ 2 দেখেন, হ্যাঁ, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন মানে তৈরি করা সাক্ষ্য, সাক্ষ্য সাক্ষ্য। আচ্ছা দেখেন, উদ্ভাবন, মিথ্যা সাক্ষ্য সৃষ্টি, মিথ্যা সাক্ষ্য তৈরি, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন সব একই। ইংরেজিতে কি বলে? ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। 2 নম্বর উদাহরণটা দেখেন, করিম কোন মিথ্যা বিবৃতিতে কোন বিচারালয় সত্য বলে দৃঢ়ভাবে সমর্থন করানোর জন্য সাক্ষ্য হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে তার দোকানের খাতায় একটি মিথ্যা বিষয় লিপিবদ্ধ করে। দোকানের খাতায় লিখে রাখছে যে আমি আরিফ সাহেবের কাছে এত হাজার টাকা পাই, বাট অ্যাকচুয়ালি কি সে টাকা পাই? অ্যাকচুয়ালি সে টাকা পায় না। এক্ষেত্রে করিম মিথ্যা সাক্ষ্য কি করেছে? উদ্ভাবন করেছে। তো একটা মজার বিষয় হলো যে দুইটা অপরাধের সংজ্ঞা আলাদা আলাদা দিলেও দুইটা অপরাধের শাস্তি একসাথে আলোচনা করছে। যেমন মিথ্যা সাক্ষ্য দান আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন সংজ্ঞা দিছে আলাদা আলাদা, কিন্তু দুইটা শাস্তি আলোচনা করছে একই সাথে। এবং শাস্তি আলোচনা করছে দেখেন, মিথ্যা সাক্ষ্য দান এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি নিম্নরূপ। দণ্ডবিধির 193, 194 ধারায় মিথ্যা সাক্ষ্য দান এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন উভয় অপরাধের শাস্তি আলোচনা করা হয়েছে। উভয় অপরাধের শাস্তি একই। 193 ধারার ক্ষেত্রে দুই ধরনের শাস্তি উল্লেখ করছে। 193 ধারা অনুযায়ী প্রথমটা দেখেন, 193 ধারা অনুযায়ী আন্ডারলাইন করেন, বিচারিক কার্যধারায় মিথ্যা সাক্ষ্য দান বা বিচারিক কার্যধারা শব্দটা বলবেন। বিচারিক কার্যধারা মানে কি? আদালতে কোন মামলার বিচারে। কোন ধরনের মামলার বিচারে? দেওয়ানি না ফৌজদারি? দেওয়ানি হইতে পারে, ফৌজদারি হইতে পারে। বিচারিক কার্যধারায় মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাদণ্ড, আন্ডারলাইন করবেন, যা 7 বছর পর্যন্ত হতে পারে এবং কি অর্থদণ্ড। পাশে লিখে রাখেন জামিনযোগ্য। এই যে 193 ধারাটা শাস্তি কিন্তু বেশ ভালো, কত? 7 বছর, কিন্তু এটা কি অপরাধ? জামিনযোগ্য অপরাধ।
এছাড়া বিচারিক কার্যধারা ব্যতীত অন্যান্য ক্ষেত্রে, যেমন সরকারি কর্মকর্তার নিকট, আন্ডারলাইন করবেন, সরকারি কর্মকর্তার নিকট বা সালিসকারীর নিকট মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাদণ্ড, যা 3 বছর পর্যন্ত হতে পারে এবং সেই সাথে কি অর্থদণ্ড। তাহলে এই জায়গায় মিথ্যা সাক্ষ্য দানের ভাই শাস্তি দুই প্রকার। একটা হলো কি বিচারিক কার্যক্রমে দিলে 7 বছর, আর বিচারিক কার্যক্রম ছাড়া অন্যান্য ক্ষেত্রে দিলে 3 বছর। এখন এই যে 193 ধারার অপরাধটা, এটা কি অপরাধ? জামিন যোগ্য। এখন আইনের পরীক্ষায় আপনার চোখ কান মাথা সব দিক দিয়ে খোলা রাখতে হবে। ধরেন একটা মুসাবিদা আসছে দণ্ডবিধিতে না, মুসাবিদা আসছে আপনার ফৌজদারিতে, একটা ফ্যাক্ট দিয়ে দিছে যে অমুক মামলায় সে মিথ্যা সাক্ষ্য মিথ্যা সাক্ষ্য প্রদান করছে, এখন সে তারে একটা মামলা হয়েছে, মামলা 193 ধারে তারে কারাগারে নিয়ে নিছে। সো এখন তার পক্ষে জামিন চেয়ে একটি মুসাবিদা করুন। এখন ওই জায়গা কিন্তু বলে নাই যে এটা কি জামিনযোগ্য অপরাধ নাকি জামিন অযোগ্য অপরাধ। তাহলে আপনি আগে থেকে যদি জানেন, তাহলে আমি যদি জামিনযোগ্য অপরাধে জামিন চাই, তাহলে জামিন চাইবো ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 493 নাকি? আর যদি জামিন অযোগ্যতে চাই 497। আর আমি যদি কিছু না জানি যে জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, নট শিওর, তাহলে 496, 96, 97 দুইটাই মারি দিতে হবে, কিছু করার নাই। জি, কোন মামলায় দিলে সর্বোচ্চ 7 বছর, আর মামলা ছাড়া অন্য কোথাও দিলে 3 বছর। সরকারি কর্মচারী কি বলছে? সরকারি কর্মচারী এখন বলা যেতে পারে যে সালিসি কর্মকাণ্ড যারা করে তারাও তো সরকারি কর্মচারীর সে পড়তে পারে, অথবা ধরেন মধ্যস্থতার ক্ষেত্রেও হতে পারে, যে যেভাবে হয় আর কি। যাই হোক, আমরা চলে আসি 194 ধারা। 194 ধারা হলো 193 সে গুরুতর। গোল দিবেন মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে, মৃত্যুদণ্ডযোগ্য গোল দেন, মৃত্যু দণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড, যা 10 বছর পর্যন্ত সশ্রম বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং কি অর্থদণ্ড। সরকারি কর্মচারী ধরেন পুলিশের কাছে 161 দিছে, যে আমি দেখছি অমুক 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 এই কাজ করছে, পুলিশ 161 দেয় না পুলিশের কাছে, কিন্তু সে পুলিশের কাছে যে 161 দিছে সেটা টোটালি কি মিথ্যা। তাহলে ওটাও তো 161 যেটা দেয় এটা তো আপনার সাবস্টেন্টিভ এভিডেন্স না, বাট সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে তো পরবর্তীতে ব্যবহৃত হতে পারে। হ্যাঁ, সাব রেজিস্ট্রারের কাছে দিচ্ছেন, জি। তো এখানে যে বিষয়টা দেখেন, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে যদি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য দেওয়া মানে একজন, ধরেন শেখ হাসিনার বিরুদ্ধে বিচার হয়েছে, এখন শেখ হাসিনার বিরুদ্ধে বিচারে যারা সাক্ষ্য দিছে, দেখা গেল যে শেখ হাসিনার তো মৃত্যুদণ্ড দিয়ে দিছে নাকি, এখন পরবর্তীতে জানা গেল যে যারা সাক্ষ্য দিছে তারা কি সাক্ষ্য দিছে? মিথ্যা সাক্ষ্য দিছে। তাহলে তাদের বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? 194 ধারায়। পরেরটা দেখেন, এছাড়া মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের ফলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যুদণ্ড কার্যকর হলে, মানে আপনার মিথ্যা সাক্ষ্যের ফলে একজনের মৃত্যুদণ্ড কি হয়ে গেছে? কার্যকর হয়ে গেছে। উদাহরণস্বরূপ বলা যায় যে আমাদের দেশে যে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, ধরেন সাইদি সাহেব, ওনার তো মৃত্যুদণ্ড কি উনি মারা গেছে, মৃত্যুদণ্ড কার্যকর করতে কারা? ধরেন কাদের মোল্লা বা অন্যান্য যারা আছে। এখন এই মুহূর্তে এসে যদি উদ্ভাবন হয় যে কাদের মোল্লা তো মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেছে, কিন্তু কাদের মোল্লার মামলায় যারা সাক্ষ্য দিচ্ছে সব হলো কি মিথ্যা, তাহলে তাদের মিথ্যা সাক্ষ্যের উপর ভিত্তি করে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড অলরেডি কি কার্যকর হয়ে গেছে। তাহলে এই সাক্ষীর বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? 194 ধারায়। এবং এদের সর্বোচ্চ শাস্তি হলো দেখেন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। তাহলে মিথ্যা সাক্ষ্য প্রদানের জন্য বিধিকা বলেন তো যে একজন ব্যক্তির কখন মৃত্যুদণ্ড হতে পারে মিথ্যা সাক্ষ্য প্রদানের জন্য? মৃত্যুদণ্ড হয়েছে প্লাস কি এক্সিকিউট হয়েছে, কার্যকর হয়ে গেছে, আর ফাঁসি কার্যকর হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা দেখেন 195 ধারাটা আমরা একটু দেখি। যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য প্রদান, মানে আপনি এমন অপরাধে মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন যে অপরাধটার শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড। আমরা দণ্ডবিধি মাত্র পড়তেছি, বাট প্রিলিতে আমরা পড়ে আসছি অনেক অপরাধ আছে যে অপরাধের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। ধরেন 326 মারাত্মক অস্ত্রের সাথে স্বেচ্ছায় আঘাত, যাবজ্জীবন কারাদণ্ড।
ধর্ষণ যাবজ্জীবন কারাদণ্ড, খুনের অভিপ্রায় অপহরণ যাবজ্জীবন কারাদণ্ড, তারপরে ডাকাতি যাবজ্জীবন কারাদণ্ড, ঘরে আগুন দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড। সো এরকম যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য বা লেখেন, বা লেখেন, একটু বা লেখেন, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য বা, বা লেখছেন 7 বছর বা তার অধিক। এই যে 195 ধারা অনুসারে এই যে যাবজ্জীবন কারাদণ্ড যোগ্য আছে না, এর উপরে একটু লিখে নেবেন যে যাবজ্জীবন কারাদণ্ড যোগ্য বা 7 বা ততোধিক বছর, 7 বা ততোধিক বছর। হয়ে গেছে, আর লেখা লাগবে না। তাহলে ভাষাটা হচ্ছে কি, যাবজ্জীবন কারাদণ্ড যোগ্য বা 7 বা ততোধিক বছর, বছরের পর একটু লেখেন কারাদণ্ড যোগ্য, কারাদণ্ড যোগ্য। হ্যাঁ হয়েছে। তাহলে যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য বা 7 বা ততোধিক বছর কারাদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য প্রদান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করলে তার শাস্তি হবে কি, উক্ত অপরাধের জন্য নির্ধারিত শাস্তি। অর্থাৎ আপনি 10 বছর কারাদণ্ডযোগ্য একটা অপরাধে মিথ্যা সাক্ষ্য দিলেন, আপনার শাস্তি হবে কই, ওই 10 বছর। আপনি যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে মিথ্যা সাক্ষ্য দিলেন, আপনার শাস্তি কি, ওই যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে আমরা কি কি জানলাম দেখেন, মিথ্যা সাক্ষ্য দান পাইছি 191, 95-তে বলছে 94 বুঝছেন, 94-তে মিথ্যা সাক্ষ্য দিছে কিসে, না 94-তে মিথ্যা সাক্ষ্য দিছে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। আর 195-তে মিথ্যা সাক্ষ্য দিছে যাবজ্জীবন অপরাধ, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে, অথবা যে অপরাধের সাজা 7 বছর বা তার বেশি, 7 বছর বা তার বেশি, এরকম কোন অপরাধে যদি মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে ওই অপরাধেরও যে সাজা, মিথ্যা সাক্ষ্য দানেরও সেই সাজা। ধরেন 363 ধারায় কিডন্যাপিং এর শাস্তি 7 বছর। এখন আমি বললাম যে হোসেন মোল্লা কিডন্যাপ করছে অমুকরে, আরিফরে, বাট অ্যাকচুয়ালি হোসেন মোল্লা কিডন্যাপ করে নাই, তাহলে আমি মিথ্যা সাক্ষ্য দিছি 7 বছর কারাদণ্ডযোগ্য একটা অপরাধে, তাহলে আমার শাস্তি কি হইতে পারে, 195-তে কত বছর, 7 বছর। বুঝছেন, এটা বলছে। এখন আমরা চলে আসি মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের মধ্যে পার্থক্য। মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের মধ্যে পার্থক্য আসলে টেকনিক যদি জানেন নিজে নিজেই লেখা যায়। প্রথমে আমরা কি লিখবো, সংজ্ঞাগত, তারপরে ধারাগত, উদাহরণগত, নাকি, তারপরে ইংরেজি প্রতিশব্দ, শাস্তি। এই 5টা তো যে কোনো জিনিসের সাথে যে কোনো জিনিসের পার্থক্যতে 5টা অ্যাটলিস্ট লেখা যায়। তারপরে আরো অনেক পার্থক্য ওই 2টা সাবজেক্ট ভেদে হয়, স্থাবর অস্থাবর হয়, লঘুতর গুরুতর হয়, কোনটা জীবন সংক্রান্ত, কোনটা সম্পত্তি সংক্রান্ত, এই টাইপের আরো অনেক হয়। সো দেখি আমরা একটু পার্থক্য চলে আসেন। সংজ্ঞাগত, সংজ্ঞাগত 191 ধারায়, এটা পুরোপুরি পড়তে যাব না, আপনি বলবেন যে যদি কোনো ব্যক্তি কোনো বিচারিক কার্যক্রমে বা অন্য কোথাও সাক্ষ্যদানের যোগ্য হয়ে মিথ্যা সাক্ষ্য প্রদান করে তাহলে সে মিথ্যা সাক্ষ্য দান করেছে বলে গণ্য হবে, আপনার ভাষায়, বুঝছেন। আর যদি কোনো ব্যক্তি মিথ্যা কোনো ঘটনা ঘটায়, মিথ্যা কোনো দলিল প্রস্তুত করে কোনো বিচারিক কার্যক্রমে ব্যবহার করার জন্য, তাকে কি বলে, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন। সংজ্ঞা কি, শেষ। এরপরে আমি যদি বলি ধারাগত, মিথ্যা সাক্ষ্য দান সম্পর্কে আলোচনা করছে কত ধারায়, 191 ধারায়। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন সম্পর্কে আলোচনা করছে কত ধারায়, 93 ধারায়। তারপরে দেখেন এই জায়গায় আমরা নতুন একটা পাইছি, প্রকৃতিগত পার্থক্য। হোয়াট ইজ প্রকৃতিগত পার্থক্য? মিথ্যা সাক্ষ্যদান সাধারণত এই যে দেখেন মৌখিক ভাবে করা হয়, সাক্ষ্যদানটা কিভাবে হয়, মৌখিক ভাবে। অন্যদিকে মিথ্যা সাক্ষ্য রচনায় কোনো অবস্থার অস্তিত্ব সৃষ্টি করে, মানে উদ্ভাবনে কি করে, অবস্থার অস্তিত্ব সৃষ্টি করে, বা মিথ্যা বিবরণ লিপিবদ্ধ করে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা হয়। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের ক্ষেত্রে কোনো কিছু রচনা করা হয় বা কোনো কিছু ঘটনা ঘটানো হয়। তারপরে নতুন আর একটা পাইছি দেখেন, ইংলিশ আইনে যে নামে পরিচিত। মিথ্যা সাক্ষ্য দান ইংলিশ আইনে কি বলে, পারজুরি। আর উদ্ভাবন নাকি ইংলিশ আইনের স্বতন্ত্র কোনো নাম নাই। তারপরে দেখেন 5 নাম্বার, শপথ বা আইনের প্রকাশ্য বিধান। শপথ বা আইনের প্রকাশ্য বিধান, মিথ্যা সাক্ষ্য দানের ক্ষেত্রে অপরাধটি এমন ব্যক্তি কর্তৃক সংগঠিত হতে হবে যে
শপথ বা আইনের প্রকাশ্য বিধান বলে উক্ত ব্যক্তি সত্য বলতে বা ঘোষণা করতে বাধ্য থাকে নাকি, অথবা মিথ্যা সাক্ষ্য দানের ক্ষেত্রে আগে তারা শপথ বাক্য পাঠ করায়। অন্যদিকে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের ক্ষেত্রে এমন শর্ত থাকা অপরিহার্য না। মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের ক্ষেত্রে আমি 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 আমার দোকানে লিখে রাখছি এটা, তাহলে এই জায়গায় কি আমি শপথ বাক্য পাঠ করতেছি? না। এই জায়গায় শপথ বাক্য পাঠ করা লাগতেছে না, সো এই জায়গায় শপথ বাক্য পাঠ করা লাগে না। তারপরে বিচারিক অবিচারিক কার্যধারা দেখেন, মিথ্যা সাক্ষ্য দানের ক্ষেত্রে জুডিশিয়াল বা নন জুডিশিয়াল কার্যধারা চলমান থাকতে হবে। জুডিশিয়াল কার্যধারা মানে বিচারিক কার্যক্রম থাকতে পারে, নন জুডিশিয়াল কার্যক্রম কি থাকতে পারে। অন্যদিকে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের ক্ষেত্রে এমন কার্যধারা চলমান থাকা কি না, প্রয়োজনীয় না। ইংরেজি প্রতিশব্দ দেখেন, মানে এটা 6 নম্বর বোধহয় আপনারা বুঝেন নাই। 6 নম্বরের মূল ভাষ্য হলো আপনি যখন মিথ্যা সাক্ষ্য দান করতেছেন, হয়তো সেটা সরকারি কর্মকর্তার সামনে যেয়ে দিচ্ছেন, নাইলে কোনো আদালতে যেয়ে দিচ্ছেন নাকি। আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের জন্য কি আদালতে যাওয়া লাগতেছে? ঘটনাটা তো আমি বাড়ি বসে ঘটাইছি, দলিলটা তো আমি বাড়ি বসে তৈরি করছি, তাই বোঝাচ্ছে আর কি। ইংরেজি শব্দ, মিথ্যা সাক্ষ্য দানকে ইংরেজিতে বলে গিভিং ফলস এভিডেন্স, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনকে ইংরেজিতে বলে কি, ফেব্রিকেটিং ফলস এভিডেন্স। উদাহরণগত পার্থক্য একটা দিয়ে দিলেন। এখন ভাই প্রশ্ন হলো যে কতবার এই যে সর্বশেষ লিখিত পরীক্ষায় আপনাদের প্রশ্নের মার্ক হচ্ছে 2.5 আসছে মিথ্যা সাক্ষ্য দান আর মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের মধ্যে পার্থক্য। তাইলে কি আমি এই জায়গায় যা আছে এত লিখবো? আমি 5টা অ্যাটলিস্ট লিখবো, এতও লিখতে পারি কিন্তু সেটা টেকনিক্যালি এত বড় করে না। এক এক কথায় 2 এক কথায় কি শেষ, মানে আমার যেরকম সময় সেটার মধ্যে সেই সময়ের মধ্যে আমার লিখতে হবে। কিন্তু তার মানে এই না যে আপনি 2টা লিখে চলে আসবেন, 3টা লিখে চলে আসবেন। পার্থক্য, যে কোনো পার্থক্য আদর্শগত ভাবে আপনি নাম্বার, ওই পার্থক্য 2 থাক 5 থাক যাই থাক না কেন, অ্যাটলিস্ট কয়টা লিখবেন? আদর্শ কয়টা? 5টা। 5টা পার্থক্য অ্যাটলিস্ট ওই জায়গায় লিখতেই হবে। এবং আপনি যদি দ্রুত লেখার স্বার্থে আপনি টাইটেল না দিলেও হবে, যে ধারাগত প্রকৃতিগত ইংরেজি প্রতিশব্দ এগুলো না দিয়ে সরাসরি ভাবে দিয়ে দিবেন যে অমুক রে মিথ্যা সাক্ষ্য বলে, অমুক রে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বলে। 1 নম্বর শেষ। মিথ্যা সাক্ষ্য দান সম্পর্কে আলোচনা করতে এই ধারায়, উদ্ভাবন সম্পর্কে আলোচনা করতে এই ধারায়, শেষ। মিথ্যা সাক্ষ্য দান ইংরেজিতে বলে গিভিং ফলস এভিডেন্স, উদ্ভাবন বলে ইংরেজিতে এই। এটারে ইংরেজিতে বলে, এটারে ইংলিশ আইনের নাম 5 ধরি, এটার ইংলিশ আইন আলাদা কোনো নাম নাই। এই জায়গায় একটা মজার জিনিস দেখেন, এই পার্থক্য কিন্তু শাস্তিগত পার্থক্য নাই। কেন নাই জানেন? কারণ দুইটার তো অপরাধ আলাদা হলেও শাস্তি কি এক, তো শাস্তিগত পার্থক্য এই জায়গা হয় না। আর এই জায়গায় লঘুতর গুরুতর হয় না। কি আরিফ সাহেব অনলাইনে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এই বাদ দেন, আসেন আমরা পড়া আগাই। দেখেন, একবার জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় একবার প্রশ্ন আসছে, দেখেন, মুদ্রা জালকরণ, কাউন্টার ফিটিং কয়েন, ইংরেজিটা মনে রাখতে হবে। মুদ্রা জালকরণ আর সরকারি স্ট্যাম্প জালকরণ, কাউন্টার ফিটিং গভর্নমেন্ট স্ট্যাম্প, অপরাধ সমূহের মধ্যে পার্থক্য কি? বুঝছেন? আমরা প্রিলিতে এটা পড়ছি, প্রিলিতে পড়ছি মুদ্রা, শুধু মুদ্রা জালকরণ হলো 231 ধারায়, আর সরকারি স্ট্যাম্প জালকরণ হলো 255 ধারায়। তো এই জায়গায় আমরা একটু পড়ি সংজ্ঞাগত পার্থক্য। সংজ্ঞাগত বানান আপনারা অনলাইন অফলাইনে যারা আছেন অনেকেই সংজ্ঞা বানান পারেন না। সংজ্ঞা বানান আপনারা এইভাবে লেখেন, স অনস্বর গ একেরে গা এটা, অথবা স অনস্বর উময় নিচে গ আকার, স অনস্বর দীর্ঘের মতো লিখে উপরে রস্বীকার না দিয়ে আকার। সংজ্ঞাতে এই যে এটার যুক্ত বর্ণের রূপ হচ্ছে বর্গীয় জ প্লাস ইও, এই দুটো যোগ করলে হয় এটা। বুঝছেন? আমাদের আরিফ সাহেব লিখে সংজ্ঞা, ওই জায়গাতে যে কি পেয়াসারটা ঢুকাই নিজেও বলতে পারে না যে এটা কি লেখছে। তো সংজ্ঞাগত বানানটা আপনাদের অধিকাংশের ভুল হয়, সংজ্ঞাগত এটা একটু দেখে নিতে হবে। আপনারা আপনাদের ভার্সিটিতে অনার্সে তো ইংরেজিতে লিখতেন নাকি? বাংলায় কেউ লিখতো? বাংলায় এলাও করতো? বার কাউন্সিল পরীক্ষা কি ইংরেজিতে দেবেন না বাংলায় দিবেন? বাংলায় দেবেন, আচ্ছা। তো দেখেন, প্রতারণা করার অভিপ্রায়ে এক ধরনের মুদ্রাকে অন্য ধরনের মুদ্রায় রূপান্তর করা। এক ধরনের মুদ্রাকে কি অন্য ধরনের মুদ্রায় রূপান্তর করা, বা কোনো মুদ্রা নকল করে জাল করে অন্য ধরনের নকল মুদ্রা তৈরি করাকে মুদ্রা জালকরণ বলে। সহজ কথা, আপনি ডলারের মতোটা বানাইছেন, আসল ডলার না কিন্তু সব বানাইছেন, এটা কি মুদ্রা জাল। অপরদিকে
প্রতারণার উদ্দেশ্যে সরকারি স্ট্যাম্পের মতো করে জাল স্ট্যাম্প তৈরি করাকে সরকারি স্ট্যাম্প জালকরণ বলে। আপনি এই যে আমরা যে নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করতেছি, বাংলাদেশ বার কাউন্সিলে যে যারা ভাই পাস করবেন বা যারা এই যে ইন্টিমেশন জমা দেন, তাদের কয়টা স্ট্যাম্প কিনা লাগে? তিনটা না ভাই? এক একটার দাম কিন্তু 100 টাকা হইলেও কিনা লাগে কত দিয়ে? 120 টাকা। 100 টাকা আছে কিন্তু ওর দাম বেশি, যে কেনা লাগে 120 দিয়া। তাহলে ওই স্ট্যাম্প যদি কেউ জাল করতে পারে বা জাল করে, তাহলে সে শাস্তি পাবে কত ধারায়? 255 ধারায় আসতেছে। দেখেন ধারাগত পার্থক্য। মুদ্রা জাল সম্পর্কে 1860-এর 231 ধারায় আলোচনা করা হয়েছে। অপরদিকে সরকারি স্ট্যাম্প জালকরণ সম্পর্কে 1860-এর কত ধারায়? 255 ধারায় আলোচনা করা হয়েছে। শাস্তি দেখেন, দণ্ডবিধির 1860-এর 231 ধারা অনুসারে মুদ্রা জালকরণের শাস্তি হলো যে কোনো বর্ণনা কত বছর? 7 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। অপরদিকে 255 ধারা অনুসারে সরকারি স্ট্যাম্প জালকরণের শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনা 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। এখানে একটা বিষয় বলি নাই, সেটা হলো যে শুধু মুদ্রা জাল বলতে 231 আর বাংলাদেশি মুদ্রা জাল বলতে 232। বাংলাদেশি মুদ্রা জালের শাস্তি বেশি, যাবজ্জীবন বা 10 বছর, আর শুধু মুদ্রা জাল হলো 231। এখন যদি বলেন স্যার মুদ্রা জাল আর বাংলাদেশি মুদ্রা জাল কেমন হয়ে গেল? ডলার জাল করছেন, পাউন্ড জাল করছেন, রিয়েল জাল করছেন, তাহলে আপনার বাংলাদেশে আপনার বিরুদ্ধে মামলা হবে 231 ধারায়। কিন্তু 1000 টাকার নোট জাল করছেন আমাদের বাংলাদেশি টাকা, তাহলে মামলা হবে কত ধারায়? 232 ধারায়। বুঝছেন? তাহলে দেশি জিনিস জালকরণের শাস্তি বেশি। ওই যে এইভাবে মনে রাখেন যে দেশি মুরগির দাম বেশি না? হ্যাঁ, দেশি ডাল, যে কোনো জিনিস, সব দেশি পেঁয়াজ। দেখেন তা অপরাধের প্রকৃতি দেখেন। সরকারি স্ট্যাম্প জালকরণ থেকে মুদ্রা জালকরণ এর শাস্তি লঘুতর। অপরদিকে মুদ্রা জালকরণ থেকে সরকারি স্ট্যাম্প জালকরণের শাস্তি কি? গুরুতর। ইংরেজি প্রতিশব্দ যদি দেখি, মুদ্রা জালকরণকে ইংরেজিতে কাউন্টারফেটিং কয়েন বলে, অপরদিকে সরকারি স্ট্যাম্প জালকরণকে ইংরেজিতে কি বলে? কাউন্টারফেটিং গভর্নমেন্ট স্ট্যাম্প। চীন স্বাধীন হয়েছে 1949 সালে। তো চীন যখন স্বাধীন হয়, তো তাদের একটা ছোট্ট উদাহরণ দেই। তারা তাদের দেশে ধরেন একটা সাইকেল, একটা ভিয়েতনামের সাইকেল বা অন্য দেশের সাইকেল, ওই সাইকেলটার ফিচার বেশি, ওই সাইকেলটা টেকসই বেশি, কিন্তু ওই সাইকেলটার দামও কম। আবার দাম ধরেন 7,000 টাকা। কিন্তু একই দোকানে চীনের একটা সাইকেল আছে, যে সাইকেলটা ওই সাইকেলের চেয়ে খারাপ, ফিচার কম, দাম 10,000 টাকা। আমরা বাঙালিরা হইলে কোনটা কিনতাম? বিদেশিটা, আবার যেটা টেকসই ভালো। আর দেশি জিনিসের আবার দেখতে খারাপ, টেকসই কম, আবার কি দাম বেশি। কিন্তু চীনরা ওই সময়ে তারা ওই বিদেশিটা হইলেও তারা কিনছে ওই চীনেরটা, যে আমার দেশিটা কিনবো, বিদেশিটা কিনবো না। তো এই কারণেই হচ্ছে তারা এখন চীন হয়েছে। যা ছোট্ট একটা উদাহরণ দিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1952 সালে চীনে গেছে পশ্চিম পাকিস্তানের ডেলিগেট হয়ে এক সফরে। উনি এক দোকানে গিয়ে খুঁজতেছে ব্লেড, শেভ করবে, দাড়ি কাটবে। তো সব জায়গায় গিয়ে গিয়ে কোনো জায়গায় ব্লেড নাই। অনেক দোকান খোঁজাখুঁজি কইরা ভিয়েতনামের একখান ব্লেড পাইছে বা বিদেশি একটা ব্লেড পাইছে। তখন উনি জিজ্ঞেস করতেছে যে তোমরা এত জিনিস তৈরি করো, এত ঠিক আছে, কিন্তু কোনো জায়গায় ব্লেড পাইলো না কেন? তো বলতেছে যে আমাদের এই জায়গা আপাতত ব্লেডের কোনো ফ্যাক্টরি নাই, চীন স্থানীয়ভাবে ব্লেড বানায় না, এই কারণে ব্লেড কোনো দোকান রাখে না। আর তুমি যে একটা পাইছো হলো বিদেশি, আর বিদেশিটা কেউ কিনতে চায় না। তো যাই হোক, আসেন তাহলে আমরা চলে আসি। এখানে একটা সমস্যামূলক প্রশ্ন আসে, দেখেন। এ জেনে শুনে এই ধরনের প্রশ্ন আসছে, দেখেন সপ্তম বিজিএসে আসছে, 11 বিজিএসে আসছে। এ জেনে শুনে একটি মিথ্যা সার্টিফিকেট স্বাক্ষর ইস্যু করলো। ধরেন একজন চেয়ারম্যান, সে একটা ওয়ারেশন সার্টিফিকেট দিছে যে অমুক মারা গেছে, আসলে সে মারা যায় নাই। তাহলে এ কি কোনো অপরাধ করছে কিনা? কোনো অপরাধ করছে কিনা? তাহলে আমরা এর আগের ক্লাসগুলোতে যারা নতুন আসছেন আপনাদের দেখাই, এই ধরনের প্রশ্ন হলো সমস্যামূলক প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আমরা 4টা ধাপে লিখবো ভাই।
সবার প্রথমে লিখবো ঘটনাগত কি ঘটনার বর্ণনা। ঘটনার ঘটনার বর্ণনা আমরা লিখবো প্রশ্নে যা জানতে চাইছে তার আগের লাইন পর্যন্ত। এটা একটা ছোট্ট ঘটনামূলক মানে সমস্যামূলক প্রশ্ন। তাহলে এই জায়গায় ঘটনার বর্ণনা হবে এ জেনে শুনে একটি মিথ্যা সার্টিফিকেট কি করলো, ইস্যু করলো, এইটুকু হবে ঘটনার বর্ণনা। আর বিচার্য বিষয় হবে কতটুকু, মানে যেটা প্রশ্নে জানতে চাইছে এ কি কোনো অপরাধ সংগঠিত করেছে, যুক্তি সহ উত্তর দিন। আমি এটা আমার কাছে জানতে চাইছে, আমি বিচার্য বিষয় লিখবো এ কোনো অপরাধ করেছে কিনা তা আলোচনা করতে হবে। আমি এখানে লিখবো না যে উত্তর দিন। আর যত আমার কাছে জানতে চাইছে বিচার্য বিষয় কি লিখবো আমার ভাষায়, যে এ কোনো অপরাধ করেছে কিনা তা আলোচনা কি করতে হবে। এটা হলো বিচার্য বিষয়। তাহলে আমি আবারও বলি, যে কোনো সমস্যামূলক প্রশ্নের প্রথম এবং দ্বিতীয় অংশ লিখতে আপনার আলাদা কোনো কিছু জানার দরকার নাই। প্রশ্ন দেখেই এই দুইটা অংশ কি করা যাবে, লেখা যাবে। তৃতীয় অংশ দেখেন আইনগত পর্যালোচনা। এখন আমি যা জানি সেটা বিস্তারিত আলোচনা করব কোথায়, আইনগত পর্যালোচনায়। আইনগত পর্যালোচনায় এই যে যে সে জাল করলো, মানে জাল তো পরের কথা, যে মিথ্যা সার্টিফিকেট যে ইস্যু করলো এটা কোন ধারা অপরাধ। আলোচ্য অংশে 197 ধারার অধীন অপরাধ সংঘটিত হয়েছে। ধারা 197 আমরা কিন্তু আগে পড়ি নাই, পড়ছি পড়ি নাই। 197 কি বলছে দেখেন, ধারা 197 অনুযায়ী যে সনদ আদালতের সাক্ষ্য হিসেবে গ্রহণীয় এরূপ সনদের ব্যাপারে জেনে শুনে বা ইচ্ছাকৃতভাবে স্বাক্ষর ও ইস্যু করলে তা মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধ বলে কি হবে, গণ্য হবে। মানে যেটা আদালতে ব্যবহার করবে কিন্তু আপনি জেনে শুনে দিচ্ছেন ওটা হলো মিথ্যা, তাহলে সেটা কি মিথ্যা সার্টিফিকেট ইস্যু করা। এখানে এ জেনে শুনে মিথ্যা সার্টিফিকেট স্বাক্ষর ইস্যু করেছে, যা মিথ্যা সাক্ষ্যদানের কি সমতুল্য। 197 ধারার অধীন অপরাধে মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি প্রযোজ্য হবে। তাই 193 ধারার অধীন শাস্তি হলো 197 ধারার অধীন অপরাধে, এটা একটা আন্ডারলাইন করেন, মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি প্রযোজ্য হবে। এর অর্থ হলো মিথ্যা সার্টিফিকেট ইস্যুর সাজা 193 সাজার মতো। মামলা কিন্তু 197তেই হবে, কিন্তু সাজা পাবে কিসের মতো করে, 193 মতো করে। অর্থাৎ আপনি যদি ওই মিথ্যা সার্টিফিকেটটা বিচারিক কার্যক্রমে ব্যবহারের জন্য ইস্যু করেন তাহলে শাস্তি 7 বছর, আর যদি অন্য কোথাও জন্য ইস্যু করেন তাহলে শাস্তি কত, 3 বছর। এই যে দেখেন, হ্যাঁ। তো বিচারিক কার্যক্রমে মিথ্যা সার্টিফিকেট ইস্যু করলে অর্থদণ্ড সহ 7 বছর কারাদণ্ড হতে পারে, এবং অন্যান্য ক্ষেত্রে এরূপ অপরাধে অর্থদণ্ড সহ কত বছর, 3 বছর পর্যন্ত হতে পারে। সবশেষে আমরা লিখবো সিদ্ধান্ত। সিদ্ধান্তটা আমরা কিভাবে লিখবো, এক কথায় লিখবো, সুতরাং এ দণ্ডবিধির 197 ধারার অপরাধ করেছে। এখন একটা কথা হলো, আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে স্যার তাহলে আমি কি এই 4 ধাপে না লিখে বিচার্য বিষয়, আইনগত পর্যালোচনা, সিদ্ধান্ত এগুলো না লিখেই তো অনেকে পাশ করছে, বা এইভাবে না লিখেও তো হয় কিনা। হ্যাঁ হয় ভাই, হবে না যে তা আমি বলি নাই, কিন্তু এইভাবে লিখলে এই বিষয়টা উপস্থাপন কি হয়, ভালো হয়। কোনো প্রশ্ন আছে কিনা বলেন কারো কোনো, নাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব। পৃথিকা বিশ্বাস বা অনলাইনে যারা আছেন কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা 9 নম্বর প্রশ্নটা দেখি। দেখেন, এ আত্মহত্যা করার অভিপ্রায়ে বিষ পান করলেও ভাগ্যক্রমে বেঁচে যায়। বিষ খেয়ে মরতে চাইছিল কিন্তু মরে নাই। এ কোনো অপরাধ করেছে কি, যদি করে থাকে তাহলে উক্ত অপরাধের নাম এবং সর্বোচ্চ দণ্ড কি। এই রকিবুল সাহেব বলেন তো, এটার ঘটনার বর্ণনা তো এই জায়গায় আমি লেখি নাই, ঘটনার বর্ণনাটা কতটুকু হবে বলেন তো। বেঁচে যায় পর্যন্ত হলো ঘটনার বর্ণনা। বিচার্য বিষয় হলো বাকিটুকু, যে এ কোনো অপরাধ করেছে কিনা, আর যদি করে তাহলে অপরাধের নাম এবং সর্বোচ্চ দণ্ড আলোচনা করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আইনগত পর্যালোচনায় আসি। দেখেন, আলোচ্য অংশে এ দণ্ডবিধি 309 ধারার অধীন আত্মহত্যার চেষ্টার অপরাধ করেছে। দেখেন, ভাইবা পরীক্ষায় একটা প্রশ্ন জিজ্ঞাসা করে, আমি বিশ্বাস করি যে এই রিভিউ রেজাল্ট দিলে আপনারা এখানে যারা আছেন অনেকেই ভাইবার জন্য কোয়ালিফাই করবেন, লিখিততে পাস করবেন ইনশাল্লাহ। তো ভাইবাতে প্রশ্ন বিচারপতির অনেক সময় করে এই ধরনের, যে বলেন তো একটা অপরাধ যে যেটা করলে কোনো শাস্তি নাই কিন্তু করতে গিয়ে যদি ব্যর্থ হয় তাহলে শাস্তি আছে।
এটা হলো 309 ধারা, আত্মহত্যার প্রচেষ্টা। আপনি যদি আত্মহত্যা করে আত্মহত্যা করেন, মারা গেছেন, তাহলে তো আর আপনার চলে গেলেন, বেঁচে গেলেন। কিন্তু আত্মহত্যা করতে গিয়ে যদি ব্যর্থ হন, তাহলে সাদা 309 ধারায় 1 বছর বিনাশ্রয়। দেখেন, আইনগত পর্যালোচনা আলোচ্য অংশে এ দণ্ডবিধি 309 ধারার অধীন আত্মহত্যা চেষ্টার অপরাধ করেছে কোন ব্যক্তি আত্মহত্যা করার উদ্যোগ গ্রহণ করলে এবং এরূপ অপরাধ করার উদ্দেশ্যে কোনো কাজ করলে সেই ব্যক্তি 309 ধারার অধীন দোষী সাব্যস্ত হবে। এক্ষেত্রে উক্ত ব্যক্তি সর্বোচ্চ 1 বছর বিনাশ্রম কারাদণ্ডে, অর্থদণ্ড, উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। সিদ্ধান্ত, সুতরাং এ দণ্ডবিধি 309 ধারার অধীন আত্মহত্যা কি করছে? চেষ্টা করছে। হ্যাঁ, অনলাইনে যারা আছেন আনমিউট করে দিছি, কি প্রশ্ন আছে বলেন। হ্যাঁ বলেন, অনলাইনে ভাই কোনো প্রশ্ন থাকলে করেন। স্যার কেউ মিথ্যা সাক্ষ্য দিলে স্যার কি করব স্যার? মিথ্যা সাক্ষ্য দিলে মামলা করবেন। স্যার, আদালত যদি এটা নজরে না আনে বা আদালত কোনো অ্যাকশন না নেয় তাহলে আমাদের কি করণীয়? ধন্যবাদ। কেউ যদি মিথ্যা সাক্ষ্য দেয়, এটা আগে আদালতের বিশ্বাস করতে হবে যে আসলে সে মিথ্যা সাক্ষ্য দিছে। ধরেন একজনের যেটা হয় আর কি, কোর্টে একজন মিথ্যা সাক্ষ্য দিয়ে এসে ধরা পড়ছে, সে তার সাক্ষী হলো আরিফ সাহেব, কিন্তু আদালতে এসে সে ধরা পড়ছে আরিফ হিসেবে সাক্ষ্য দিতে আসছে, কিন্তু তার নাম হচ্ছে রকিবুল। তাহলে এই ক্ষেত্রে এরকম যখন ধরা পড়বে, এটার আলোচনা আমরা করছিলাম ফৌজদারি কার্যবিধিতে। এটা এই মিথ্যা স্বাক্ষর এই মামলাগুলো সরাসরি আদালতকে বাদী হয়ে করতে হবে, আমি আপনি করতে পারবো না। এখন আপনার প্রশ্ন যদি হয় যে স্যার আমি আদালতে বললাম যে আদালত উনি মিথ্যা সাক্ষ্য দিছে, আপনি মামলা করেন, আদালত যদি না করে তাইলে কি হবে? এখন এই জায়গা ওই যে চলে আসতে হবে, আদালতকে অবগত করতে হবে 195 ধারা, যে ওনার এই মামলা আপনাকেই করতে হবে, আপনি না করলে অন্য এই মামলা কিন্তু আমলে নেওয়া হবে না। এক, আর উনারে দরখাস্ত দিতে হবে 476 ধারায়, যে ফৌজদারি কার্যবিধির 476 ধারায় আছে যে আদালতে মিথ্যা সাক্ষ্য দিলে, আদালতে জাল দলিল দেখাইলে এই ধরনের মামলা আদালতকেই করতে হবে। ওনারে দরখাস্ত দিতে হবে 476 ধারায়। উনি যদি দরখাস্তটা নামঞ্জুর করে দেয় যে না আমি মামলা করব না, তাইলে উনার ওই নামঞ্জুরকৃত আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে 476 খ। 476 খ। আর উনি ওই দরখাস্ত মঞ্জুরও করে নাই, নামঞ্জুরও করে নাই, ঝুলাই রাখছে, তখন উনার উচ্চ আদালতে গিয়ে আবেদন করতে হবে 476 কতে। উচ্চ আদালতে যদি মামলা না করে, তাহলে ওই 476 ক এর আদেশের বিরুদ্ধে কি করা যাবে? 476 খতে আপিল করা যাবে। অনেক গভীরের প্রশ্ন এবং প্র্যাকটিক্যাল, আমরা আলোচনা করছি প্রিলিতে, লিখিততে। এই আর কি, বুঝছেন মামুন সাহেব? জি স্যার, ধন্যবাদ স্যার। জি মানে আপনার যদি মনে হয় যে একটা মামলায় কেউ মিথ্যা স্বাক্ষর দিছে, আপনার যদি মনে হয় একটা মামলায় কেউ জাল দলিল দেখাইছে, তাহলে ওই আদালতকে আপনি 476 ফৌজদারি কার্যবিধি 476 ধারায় দরখাস্ত দিবেন যে অমুক মিথ্যা সাক্ষ্য দিছে, অমুক জাল দলিল দেখাইছে, আপনি মামলা করেন। উনি যদি মামলা না করে, উনি যদি ওই দরখাস্ত নামঞ্জুর করে দেয়, তাহলে উনার ওই নামঞ্জুরের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? উনার উপরস্থ আদালতে 476 খ ধারায়, ফৌজদারি কার্যবিধি 476 খ ধারায় আপিল করতে পারবেন। জি, আচ্ছা দেখেন, আমরা 10 নম্বর প্রশ্নটা শুরু করি। আচ্ছা 2 মিনিট বিরতি, তারপর শুরু করি। দণ্ডবিধিতে প্রদত্ত আঘাত, দেখেন 2 দিন আগে আমরা প্রিলিতে আঘাত করছি, হার্ট এবং গুরুতর আঘাতের সংজ্ঞা দিন। পেনাল কোড 1860 এর ধারা 326 এবং 326 এ ধারায় প্রদত্ত শাস্তিযোগ্য অপরাধের মৌলিক পার্থক্য নিরূপণ করুন। আসছে আঘাত এবং গুরুতর আঘাতের সংজ্ঞা, এবং 326 এবং 326 এতে যে অপরাধ আছে তার ভিতরে পার্থক্য। তো আঘাত আসলে কাকে বলে? আঘাত হচ্ছে আপনি যদি একজন ব্যক্তিরে দৈহিক যন্ত্রণা, পীড়া বা বৈকল্য ঘটান, মানে আপনার কারণে যদি একজন ব্যক্তি যন্ত্রণা পায়, আপনার কারণে যদি একজন ব্যক্তি পীড়া পায়, আপনার কারণে যদি একজন ব্যক্তির কোনো অঙ্গ প্রত্যঙ্গ বৈকল্য ঘটে, তাহলে আপনি কি করেছেন? আঘাত। আঘাতের সংজ্ঞা দিছে 319। আবার শুনেন, ওই প্রিলিতে যা পড়েছিলাম তাই হুবহু, আঘাতের সংজ্ঞা দিছে 319। আঘাত হলো 3টি উপায় হয়: দৈহিক যন্ত্রণা, বৈকল্য আর কি? পীড়া। যন্ত্রণা, বৈকল্য, পীড়া। শুধু আঘাতের সংজ্ঞা দিছে 319, শুধু আঘাত কোনো অপরাধ না।
যদি বলেন স্যার কেন আঘাত অপরাধ না, এই কারণে অপরাধ না, ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এখন ভিড়ের মধ্যে আপনার ঠেলা লেগে একজন পড়ে গেছে, কিন্তু তারে আপনি ইচ্ছা করে ঠেলা দেন নাই, তাহলে এই জায়গায় আঘাত হয়েছে বটে, বাট কি হয় নাই, অপরাধ হয় নাই। কিন্তু যদি আপনি ধাক্কাটা বা ঠেলাটা ইচ্ছাকৃত ভাবে দিতেন, তখন সেটা হতো কি, অপরাধ। তাহলে শুধু আঘাত কোনো অপরাধ না। 319 ধারায় বলছে আঘাতের সংজ্ঞা, আঘাত অপরাধ যদি স্বেচ্ছায় করা হয় 321, আর স্বেচ্ছায় আঘাতের শাস্তি আলোচনা করছে 323, আর স্বেচ্ছায় আঘাত যদি মারাত্মক অস্ত্র দিয়ে করে তাহলে কত, 324। তাহলে আবার বলি, শুধু আঘাত কত, 319। শুধু আঘাত কোন অপরাধ না, আঘাতটা যদি কিসে করা হয়, স্বেচ্ছায় করা হয়, অপরাধ। কত ধারা, 321। আর 321-এর শাস্তি কততে, 323। আর আঘাত যদি মারাত্মক অস্ত্রের সাহায্যে করে তাহলে 324। বুঝছেন? এবার শুনেন, আমরা পড়বো, দাগান পরে, আগে কথা শুনেন আরিফ সাহেব, ওই জায়গায় দাগান পরে, আগে আমার কথা শুনেন। গুরুতর আঘাতের সংজ্ঞা দিচ্ছে 320 ধারা। 320 গুরুতর আঘাত কিন্তু খুব মনে রাখা সহজ। আপনি যদি আপনার নিজের দিকে তাকান, গুরুতর আঘাতে 8 প্রকার আঘাতকে গুরুতর আঘাত বলে। প্রথমটা হলো পুরুষত্বহীনকরণ, দ্বিতীয়টা হচ্ছে দৃষ্টি শক্তি স্থায়ীভাবে নষ্ট করা, তৃতীয়টা হলো শ্রবণ শক্তি স্থায়ীভাবে নষ্ট করা, কোন অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন, 4 অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন স্থায়ীভাবে, যা আর ভালো হবে না। তারপর মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি, মাথায় এমন আঘাত করতে খুলির হাড়, স্কাল্প এই জায়গা ভেঙে গেছে, এই হাড় আর লাগবে না। এরপরে হাড় বা দন্তভঙ্গ, যে কোনো হাড় অথবা কি দন্তভঙ্গ, 7টা শেষ। অষ্টম হলো এমন শারীরিক বেদনা বা যখন উপরের 7টার কোনোটা হয় নাই, উপরের 7টার কি 15টা হয় নাই, কিন্তু এমন চাপা মার খাইছেন যে 20 দিন যাবত স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না, তাহলে সেটাও কি হবে, গুরুতর আঘাত। তাহলে একটা জিনিস দেখেন, একজনের কানের পর্দা ফাটে নাই, চোখ নষ্ট হয় নাই, মাথা ফাটে নাই, পুরুষত্বহীন হয় নাই, হাড় দন্ত কিছুই ভাঙে নাই, তবুও সেটা গুরুতর আঘাত হতে পারে। কিভাবে, যদি সে 20 দিন যাবত কোনো কর্মকাণ্ড করতে কি না পারে। তাহলে শুধু গুরুতর আঘাতের সংজ্ঞা দিছে কত, 320। শুধু গুরুতর আঘাত কোনো অপরাধ না। এখন যদি বলেন ধাক্কা দিয়ে ফেলে দিল, তাক পড়ে গেল, হাড় ভেঙে গেল, তাও অপরাধ না, না অপরাধ না। ওই যে কি বলেন, গুরুতর আঘাত করতে করতেই তো গুরুতর আঘাত হয়ে গেছে। কিভাবে ভাই, সাহারে যান যান দ্রুত যান। তাহলে ভাই, শুধু গুরুতর আঘাত কোনো কি না, অপরাধ না। গুরুতর আঘাতটা যদি স্বেচ্ছায় করে, স্বেচ্ছায় করলে সেটা কি, অপরাধ। মানে আপনি ইচ্ছা করে একজনকে এমন আঘাত করছেন যে তার লেগে তার হাড় ভেঙে গেছে। তাহলে শুধু গুরুতর আঘাতের সংখ্যা 320, স্বেচ্ছায় গুরুতর আঘাতের সংখ্যা 322। গুরুতর আঘাতের শাস্তি আছে 325, আর স্বেচ্ছায় গুরুতর আঘাতের শাস্তি যদি মারাত্মক অস্ত্র দিয়ে করে তাহলে হলো 326। একটা মজার জিনিস এভাবে মনে রাখবেন, যে ওই জায়গায় আঘাতের ক্ষেত্রে 319, 321, 323, 324, 3টা বিজোড়, একটা জোড়। 321, সরি, প্রথম হলো 319 আঘাত, স্বেচ্ছায় আঘাত 321, স্বেচ্ছায় আঘাতের শাস্তি 323, আর স্বেচ্ছায় আঘাত যদি অস্ত্র দিয়ে করে 324। আর গুরুতর আঘাত 8 প্রকার, কত, 320। স্বেচ্ছায় গুরুতর আঘাত 322, জোড় 20-22। বাট এই জায়গায় একটু ব্যতিক্রম, স্বেচ্ছায় গুরুতর আঘাতের শাস্তি 325, কত, 25। আর স্বেচ্ছায় গুরুতর আঘাত যদি মারাত্মক অস্ত্রে সাহায্য করে তাহলে কত, 326। আলোচনার শুরুতে এইটুকু যদি মাথায় রাখেন তাহলে আমরা সব ইনশাল্লাহ পারবো। এই জায়গা যে কোনো প্রশ্ন লেখার আগে আগে 2-4 কথা ভূমিকা দিয়ে দিবেন, ভূমিকা টাইটেল দিয়ে দিতে পারেন অথবা এমনিতে লিখতে পারেন, এমনি ভূমিকা টাইটেল ছাড়া, বাট 2-4 কথা আগে কি লিখে নিব। এই যে দেখেন, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো দৈহিক যন্ত্রণা দেয় তাকে আঘাত বলে। অপরদিকে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, অপর কোনো ব্যক্তির দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি ইত্যাদি বিনাশ করে, তবে তাকে কি বলে, গুরুতর আঘাত বলে। গুরুতর আঘাত বানানটা অনেকে ভুল লেখে, গুরুতর তর নিচে একটা ব দেয়, এটা ভুল বানান। দণ্ডবিধি 1860-এর বিধান অনুসারে আঘাত এবং গুরুতর আঘাত সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। তো প্রথমে আমরা চলে আসি আঘাত। সাধারণত কোনো ব্যক্তি যখন অপর কোনো ব্যক্তিকে দৈহিক যন্ত্রণা সৃষ্টি করে তখন তাকে কি বলে,
আঘাত বলে। দণ্ডবিধি 1860 আন্ডারলাইন করবেন। 319 ধারায় আঘাতের সংজ্ঞা দেওয়া হয়েছে। 319 ধারা অনুসারে যে ব্যক্তি অপর কোন ব্যক্তির, আন্ডারলাইন করবেন, দৈহিক যন্ত্রণা পীড়া বা বৈকল্য ঘটায় সেই ব্যক্তি আঘাত দান করে বলে বিবেচিত হবে। শুধু আঘাত কোনো অপরাধ নয়। দণ্ডবিধি 321 ধারা অনুযায়ী আঘাত যদি, আন্ডারলাইন করেন, স্বেচ্ছাকৃত হয়, আঘাত কিভাবে করছে? স্বেচ্ছাকৃত হয় বা জেনে করা হয়, তাহলে সেটা স্বেচ্ছাকৃত আঘাত দান বলে বিবেচিত হবে। দণ্ডবিধিতে শুধুমাত্র আঘাতের কোনো শাস্তি উল্লেখ করা হয়নি, বরং 323 ধারায় স্বেচ্ছায় আঘাত দানের শাস্তি এবং 324 ধারায় স্বেচ্ছায় মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমের সাহায্যে আঘাতের শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে শুধু স্বেচ্ছায় আঘাতের শাস্তি কত? 323। আর স্বেচ্ছায় আঘাত যদি কিভাবে করে? মারাত্মক অস্ত্রের মাধ্যমে করে, তাহলে শাস্তি কত? 324। 323, 24 সাজা কি আছে আমরা একটু দেখে ফেলি, আসেন। স্বেচ্ছায় আঘাত 323, আর স্বেচ্ছায় আঘাত যদি মারাত্মক অস্ত্র দিয়ে করে তাহলে 324। 323 দেখেন, 323 ধারায় স্বেচ্ছায় আঘাত দানের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 1 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড যা কত 1000 টাকা হতে পারে। বউ ভাই, এই 23 কিন্তু জামিনযোগ্য, বুঝছেন? তাহলে শুধু আঘাতের শাস্তি 323-এ কত বছর? 1 বছর 1000। 324 ধারা দেখেন, 324 ধারায় স্বেচ্ছায় মারাত্মক অস্ত্র সহ বা অন্য মাধ্যমের সাহায্যে আঘাত দানের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ কত? 3 বছর পর্যন্ত, অর্থদণ্ড বা উভয়। তাহলে স্বেচ্ছায় আঘাত, শুধু স্বেচ্ছায় আঘাত যদি খালি হাতে করেন, একজনকে আপনি একটা ঘুষি দিচ্ছেন, মামলা হবে 323। আর অস্ত্রের সাহায্যে আঘাত করছেন, ওই দৃষ্টিশক্তিহীন হয় না কিন্তু চোখে আঘাত পেয়েছে, চোখ ফুলে গেছে, ফোলা জখম করছেন, বাঁশ দিয়ে বাড়ি দিচ্ছেন, তখন সেটা হবে কত? 324। শাস্তি কত? 3 বছর, অর্থদণ্ড বা উভয়। আমরা আরেকটু পড়বো, দেখেন। গুরুতর আঘাতে চলে আসি। ইংরেজি বানান যদি না পারেন ভুল লিখতে যাবেন না, আমার কথা। বাট এখানে গুরুতর আঘাতের ইংরেজি বলছে গ্রিভিয়াস হার্ট। দণ্ডবিধি 320 ধারা অনুযায়ী মোট গোল দিবেন 8 ধরনের আঘাতকে গুরুতর আঘাত হিসেবে উল্লেখ করছে। কয় ধরনের? 8 ধরনের। আমি তো মনে করি না যে 8 ধরনের মুখস্থ করতে হয়, একটু টেকনিক্যালি মনে রাখলেই হয়। কিভাবে দেখেন, 1 নম্বরে বলছে পুরুষত্বহীনকরণ, 2 নাম্বার বলছে স্থায়ীভাবে চোখের দৃষ্টিশক্তি রহিতকরণ। স্থায়ীভাবে মানে আপনি এমন আঘাত করছেন একজনের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট হয়ে গেছে। স্থায়ীভাবে কানের শ্রবণ শক্তি হীনকরণ বা রহিতকরণ। যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন, আপনার যে কোনো একটা অঙ্গ বা গ্রন্থি অনিষ্ট হয়েছে। 5 নাম্বার, অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তির সময়ের বিনাশ বা স্থায়ী ক্ষতি সাধন। বিথিকা বলেন। 4 আর 5-এর মধ্যে পার্থক্য কি? বিথিকার মাথা কিন্তু আগের চেয়ে খুলছে। জি, আচ্ছা দেখেন। তারপরে চলে আসে আমরা 6 নম্বরে, মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি। আরিফ সাহেব, একটা মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি একটা উদাহরণ দেন তো, পারেন কিনা? অ্যাসিডের দরকার নাই, আমি ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন আপনার এমন আঘাত করছে যে আপনার যে মাথার যে হাড় এটা ভেঙে গেছে, এবং ওই হাড় আর এটা লাগানো যাচ্ছে না, তখন কিন্তু এই জায়গায় যে ব্যান্ডেজ করে রাখে বা নকল আর একটা আর্টিফিশিয়াল একটা লাগাই। এই যে আমাদের শেখ বেনজির ওই আন্টির, ওনার মাথা যেরকম, যে রিক্সা দিয়ে আসার সময় 2 বছর আগে অ্যাক্সিডেন্ট করছিল, পরে ওনার ওই জায়গায় ওই মাথার খুলির ভিতরে রক্ত জমে যায়। রক্ত জমার পরে ওই মাথার খুলি কিন্তু কাটা লাগে। কাটা লাগার পরে কয়েক মাস ওই খুলি ওই যে রাসায়নিক পদার্থের মধ্যে রাখছে, আর ওনার ওইটা সারার জন্য রাখছে। পরে যে আসল খুলি যে লাগাইতে গেছে ওইটা আবার ইনফেকশন হয়েছে কয়েক মাস পরে। এখন আর্টিফিশিয়াল একটা লাগানো হয়েছে, এই যে প্রায় দুই বছর পরে আইসা, প্লাস্টিকের বা যে 3D প্রিন্টার দিয়ে বানায় এরকম একটা লাগানো লাগছে। তাহলে এইরকম যদি, হ্যাঁ আলহামদুলিল্লাহ,
হাড় হাড় হাড়, এই যে হাড়, যেটা তো খুলি তো না, মানে হাড়, সরি। তাহলে এই যে যে আপনার যে ইয়া করতেছে, যদি আঘাতের ফলে হতো, কেউ যদি আঘাত এরকম কাউরে করে, তাহলে এটাও কি গুরুতর আঘাত। তারপরে দেখেন হাড় বা দন্তভঙ্গ, এটা তো মোটামুটি জানেন, হাড় বা দন্তভঙ্গ। এখন আবার বললেন না যে স্যার কোন জায়গার হাড়, যে কোনো জায়গার হাড়। 8 নাম্বার, এমন আঘাত যা জীবনকে বিপদাপন্ন করে, যা আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে 20 দিন যাবত তীব্র দৈহিক যন্ত্রণা দান করে, বা সে তার দৈনন্দিন জীবন যাপনে কি হয়ে পড়ে, অক্ষম হয়ে পড়ে। তার মানে আপনারে ভাইভাতে এইভাবে জিজ্ঞেস করতে পারে, বলেন তো যে আহ, চোখ নষ্ট হয় নাই, হাড় ভাঙে নাই, মস্তক বিকৃত হয় নাই, তার উপরও কি গুরুতর আঘাত হওয়ার সম্ভাবনা আছে কিনা? আছে, আছে। কয়দিন যদি থাকে? 20 দিন যদি থাকে, 20 দিন যদি সে কর্মকাণ্ড করতে না পারে। তবে শুধু গুরুতর আঘাত কোনো অপরাধ নয়। দণ্ডবিধিতে 322, এটুক পড়ার দরকার। দণ্ডবিধিতে 322 ধারা অনুযায়ী স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দেওয়া হলে সেটি অপরাধ বলে বিবেচিত হবে। এছাড়া দণ্ডবিধির 325 ধারায় স্বেচ্ছায় গুরুতর আঘাতের শাস্তি এবং 326 ধারায় স্বেচ্ছায় মারাত্মক অস্ত্র বা অন্য মাধ্যমের সাহায্যে গুরুতর আঘাতের শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, আগে 325 ছিল জামিন যোগ্য, 2025 সালের সংশোধনী অনুসারে 325 যেটা, যে গুরুতর আঘাতের শাস্তি 7 বছর, এটা হচ্ছে জামিন অযোগ্য। তাহলে আমরা শাস্তিতে আসি। দেখেন এই শাস্তি পড়ে আজকে আমরা শেষ করব, আগামীকাল সকালে আছে পড়া। স্বেচ্ছায় গুরুতর আঘাত দানের শাস্তি। 325 ধারায় স্বেচ্ছায় গুরুতর আঘাত দানের শাস্তি হলো যে কোনো বর্ণনার কারাদণ্ড, আন্ডারলাইন করবেন, যার মেয়াদ কত? 7 বছর এবং অর্থদণ্ড। পাশে লেখেন জামিন অযোগ্য। 2025 সালে জামিন অযোগ্য করছে, আগে ছিল জামিন যোগ্য। 2025 সালে কোন আইন সংশোধন করছে বলেন তো? দণ্ডবিধি। রথিন সাহেব, দণ্ডবিধির এই যে 325 ধারা জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, এটা দণ্ডবিধির কত ধারায় আছে? দণ্ডবিধিতে জামিন দণ্ডবিধির কত ধারায় আছে? ফৌজদারি কার্যবিধি 93-97। তাহলে বলেন যে 325 ধারা জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, এটা মানে ফৌজদারির কোথা থেকে বুঝবেন? ফৌজদারি তফসিল। কোন তফসিল? দ্বিতীয় তফসিলে কত কলাম? অনলাইন বলেন, দ্বিতীয় তফসিলে কত কলাম? পঞ্চম কলাম। পঞ্চম, দ্বিতীয় তফসিলের পঞ্চম কলম স্যার। আচ্ছা, তারপরটা দেখেন, স্বেচ্ছায় মারাত্মক অস্ত্র দিয়ে বা অন্য মাধ্যমের সাহায্যে গুরুতর আঘাত দানের শাস্তি। 326 ধারায় স্বেচ্ছায় মারাত্মক অস্ত্র দিয়ে বা অন্য মাধ্যমের সাহায্যে গুরুতর আঘাত দানের শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড, যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ কত? 10 বছর এবং অর্থদণ্ড। এখন যদি বলেন মারাত্মক অস্ত্র কি, শুধু গরম পানীয় মারাত্মক অস্ত্র, ছুরি, দা, অন্যান্য যা যা আছে। আপনি যদি কাউরে ঘুষি দিয়ে দাঁত ভাঙেন তাহলে 325, আর যদি অস্ত্রের মাধ্যমে অন্য কোনো মাধ্যমে দাঁত ভাঙেন তাহলে কত? 326। উদাহরণ হিসেবে গরম চা পানি কি, এটা কি? 326 গরম চা পানি দিয়ে, তার যদি ওই 8টার যে কোনো একটা হয় তাহলে 326, আর 8টার যে কোনো একটা হয় নাই তাহলে 324, আর হাত দিয়ে, শুধু হাত দিয়ে করছে 8টার যে কোনো একটা হয় নাই 323, হাত দিয়ে করছে 8টার যে কোনো একটা হয়েছে তাহলে 325। হ্যাঁ বলেন, মোবাইল দিয়ে গায়ে দিয়েছেন মারাত্মক অস্ত্র না, কিন্তু কি ক্ষত হয়েছে সেটা বলেন। 26। শুধু এটা দেখেন, মারাত্মক অস্ত্র দিয়ে বা অন্য মাধ্যমের সাহায্যে। হ্যাঁ কি বলতেছেন ভাই বলেন। হাত ভেঙে যায়। হ্যাঁ, হাত ভেঙে এমনি হাত ভাঙছে, কিভাবে ভাঙছে? মনে করেন বাড়ি দিচ্ছে, লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে, হাত ভেঙে গেছে। 26 গুরুতর প্রায় 25টার মামলা। এখন করাই তো অনেক কিছুই করাই। আমি আপনাদের যদি ছোট্ট একটা উদাহরণ দিই, ধরেন আপনার কাছ থেকে এই যে ভয় ভীতি দেখাইয়া টাকা পয়সা নিয়ে নিছে, আইনের ভাষ্য অনুযায়ী হয়েছে কি দস্যুতা, কিন্তু মামলা রেকর্ড তো করেন চুরিতে, যে চুরি করছে, করে কিনা বলেন? তাহলে আইন অনুসারে হয়েছে তো আরো গুরুতরটা, কিন্তু বাস্তবে মামলা তো হয়েছে চুরির। আমরা সর্বশেষ ধারা পড়ে আজকে শেষ করব। দেখেন, স্বেচ্ছাকৃতভাবে 2টি চোখ উপড়িয়ে, গোল দেন, 2টি চোখ উপড়িয়ে
বা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা উভয় চোখের দৃষ্টি নষ্ট করা। ভাই আবার বলি, এক চোখ উপড়াইলে 326, দুই চোখ উপড়াইলে 326 ক। আর অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা যদি মুখ, মুখমণ্ডল, মস্তক এগুলাতে দেন, অ্যাসিড জাতীয় পদার্থের ব্যবহার আসলেই ধারা 326 ক। গরম পানি বা অন্যান্য কিছু হইলে হলো 326, আর অ্যাসিড জাতীয় পদার্থ হইলে 326 ক। দণ্ডবিধির 326 ক ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির, আন্ডারলাইন করবেন, দুইটি চোখ স্বেচ্ছাকৃতভাবে উপড়িয়ে বা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা উভয় চোখের দৃষ্টি নষ্ট করে, বা অ্যাসিড জাতীয় বানানটা ভুল আছে, বর্গীয় জ হবে, বা অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ, মাথা বিকৃত করে বা উভয় চোখে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর জখম করে, সেই ব্যক্তি, আন্ডারলাইন করবেন, মৃত্যুদণ্ড বা কি যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। কি কি? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে কি? অর্থদণ্ড। হ্যাঁ, 300 কইলে 300 নাই। জি, তাহলে আমরা আজকে এই পর্যন্তই। আগামীকাল সকালে আসেন, আগামীকাল সকালে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। যতটুকু পড়লাম, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। এটাই। শনিবার আর আপনাদের ফৌজদারি পরীক্ষা আছে শনিবার সকালে, তো সেটা পরের কথা। আগে আগামীকাল আপাতত পড়তে আসেন। স্যার, আমি একটা কথা বলতাম। বলেন। এই যে পিছনে 162 ধারায় যে যে লোক, তৃতীয় লোক যে টাকা আনেছে, আমি অফিসারের কাছ থেকে এই যে ঘুষটা নেই, এই লোকটা ওটা কি সরকারি অফিসারকে দেয় না নিশ্চিত গ্রহণ করে? সরকারি অফিসারের দেখ না দেখ সেটা পরের কথা, সে যে নিচে এটাই 162। আর সরকারি অফিসার যদি নিত, তাহলে সরকারি অফিসারও দণ্ডিত হবে 164-তে। আর এই জন্য আপনার কথা হলো যে দালাল টাকা নিছে, এখন দালালের টাকা কি সরকারি অফিসার নিছে কিনা? সরকারি অফিসার নেক বা না নেক, সরকারি অফিসার নিলে তো সরকারি অফিসারও দণ্ডিত হবে 164-তে। আর সরকারি অফিসার নেয় নাই, দালাল নিছে, দালাল দণ্ডিত হবে কততে? 162-তে। ঠিক আছে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।